গরমের ছুটির এক সুন্দর সকালে এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আমরা আমাদের বহু প্রতীক্ষিত যাত্রা শুরু করেছিলাম নকশালবাড়ির উদ্দেশ্যে। প্রধান উদ্দেশ্য ছিল নকশালবাড়ি ও নকশালবাড়ি যাওয়ার পথের দ্রষ্টব্য স্থানগুলির সম্বন্ধে কিছু জানা ও তার ইতিহাস চর্চা করা। এখানে বলে রাখা দরকার, আমার সাথে আমার যাত্রাসঙ্গী হিসেবে ছিলেন আমার শ্বশুরমশাই শ্রদ্ধেয় অশেষ কুমার দাস। ভিডিওতে আমি ওনার নামই ব্যবহার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শ্রদ্ধেয় অশেষ কুমার দাসের জন্ম শিলিগুড়িতে। এই শহরেই ওনার ছেলেবেলা, পড়াশোনা ও বেড়ে ওঠা। 17 বছর বেসরকারি কর্মসংস্থানে কাজ করার পর উনি স্বেচ্ছা অবসর নিয়ে নিজের একান্ত ভালোবাসা তথা উত্তরবঙ্গকে আগলে ধরেন। ছাত্রজীবন থেকেই তার লেখা ও প্রবন্ধ প্রকাশিত পায় বিভিন্ন পত্রপত্রিকায়। দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত থাকার ফলে তিনি এখনও সংবাদের গন্ধ পেলেই কাগজ কলম নিয়ে ছুটে যান উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। এই অঞ্চলের জাতি, জনজাতি, বিদ্রোহ, আন্দোলন ও নির্মল সবুজ পরিবেশ তার লেখায় হয়ে ওঠে প্রাণবন্ত। একজন ক্ষেত্র সমীক্ষক ও বিশেষজ্ঞ হওয়ার দরুন উত্তরবঙ্গের ইতিহাস সম্পর্কে ওনার গভীর জ্ঞান আমাদের ফেলুদার সিধু জ্যাঠার কথা মনে করিয়ে দেয়। আর তাই সেই জ্ঞানের ভাণ্ডার থেকে কিছু প্রাপ্তির আশায় আমি ছোট্ট ভ্রমণের উদ্যোগটি নিই। আসুন আর দেরি না করে আমাদের যাত্রা শুরু করা যাক। ধন্যবাদ। এরা ছিল বাগডোগরা হচ্ছে বাঘ চলাচলের পথ, মানে এটা ফরেস্ট ছিল এই জায়গাটা। ওকে। আর ওপারে থাকতো সন্ন্যাসীরা, আর দিকে গোসাই। গোসাইরা ছিল সন্ন্যাসীদের বডিগার্ড, যার ফলে সন্ন্যাসীরা নিরুপদ্রবে যখন খুশি তখন যাতায়াত করতে পারতো। ভুটানের মধ্য দিয়ে এরা যাতায়াত করতো। আচ্ছা। ঢুকে রংপুর, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জায়গা, সে সমস্ত জায়গায় এরা নানা রকম অত্যাচার চালিয়ে লুটপাট করত। এটাই ছিল এই এলাকার বৈশিষ্ট্য। এই আর এখানকার সাধারণ গ্রামবাসী বলতে ছিল মূলত 4টে জনগোষ্ঠী: রাজবংশী, বড়ো, থারু এবং ধিমাল। ধিমালরা এখন আমাদের এই দার্জিলিং জেলার সবচেয়ে সংখ্যালঘু জনগোষ্ঠী। সংখ্যায় কত 1000-4-5 হবে, এর বেশি নেই। এবং এদেরও জমিদারিত্ব ছিল এখানে, বেশ কয়েকটা জোতের মালিক এরা ছিল। এই বাগডোগরা ছাড়িয়ে একটা ধাবাতে সামান্য জলযোগ সেরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য দলকাছাড় জঙ্গলে অবস্থিত জঙ্গলি বাবার মন্দিরের উদ্দেশ্যে। পথে পেরোলাম ঘন বন ও কিছু এলিফ্যান্ট ক্রসিং জোন। কিছুক্ষণ গাড়ি ছোটানোর পরেই আমাদের হাতের বাঁ দিকে নজরে এলো জঙ্গলি বাবা মন্দিরের প্রবেশদ্বার। ঘন শালপিয়ালের বনের মাঝে এক টুকরো সুন্দর সাজানো গোছানো মন্দির। এই মন্দির দেখাশোনার দায়িত্ব রয়েছে আমাদের সেনাবাহিনীর উপর। কিছু স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে হাতি এই মন্দিরের চত্বরে এসে তাণ্ডব চালালেও আজ পর্যন্ত এই মন্দিরের ভেতরে প্রবেশ করেনি আর কোনো ক্ষতিও করেনি। তাই এখানকার মানুষেরা হাতিকেও গাজরাজ হিসেবে দেখেন এবং পুজো করেন। এই সুন্দর ঘটনাটি শোনার পর আমার স্বামী বিবেকানন্দের একটি বাণী মনে পড়ে গেল: জীবে প্রেম করে যে এই জন, সেই জন সেবিছে ঈশ্বর। পাখির কলতান শুনতে শুনতে এগিয়ে গেলাম জঙ্গলের একটু ভেতরের দিকে। গভীর নিস্তব্ধতা আর মাঝে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার শব্দ, ভেসে আসা ময়ূরের কেকাধ্বনি আর পাখির কলতান এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছিল। প্রকৃতির এই অপরূপ শোভা দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ত্রিহানা টি এস্টেটের উদ্দেশ্যে। কোন তেরাই? আচ্ছা, আচ্ছা, এটা ব্যাংক, এটা হচ্ছে নিয়ার পানিঘাটা মোড়। আচ্ছা, এর একদিকে হচ্ছে অট্টেরাই আর একদিকে ত্রিহানা। আচ্ছা, একদিকে ত্রিহানা। ওকে। এখান থেকে কতক্ষণ না নকশালবাড়ি? নকশালবাড়ি এখান থেকে কত 14-15 কিলোমিটার। 14-15 কিলোমিটার। ঠিক আছে।
13 साल हो गया। घर कहाँ पे आप लोग का? इधर ही। अच्छा। ত্রিহানাতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এসে পৌঁছেছিলাম সেই বিখ্যাত চ্যাংড়া নদীর সামনে। বর্তমানে এই অঞ্চলটির নাম তেঁতুলগুড়ি। আসুন শুনে নিই চ্যাংড়া নদী ও মহাভারতের যে নিবিড় যোগসূত্র লোকপ্রচারে রয়েছে তার কিছু কিংবদন্তি ঘটনা বিশেষ। এই নদীটার নাম হচ্ছে চ্যাংড়া নদী। এই নদীটার বিশেষত্ব এখান থেকে 40-45 কিলোমিটার দূরে যে বিধাননগর বলে জায়গাটা আছে সেখানে দ্রৌপদী স্নান করতেন, সেটা বলা হয়। এখানকার একটা মিথ উত্তরবঙ্গের, যে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল তখন তারা বিরাট রাজদরবারে চাকরি করত। বিরাট রাজদরবার এখান থেকে বেশি দূরে নয়, সেটা নেপালে পড়েছে এখন। দ্রৌপদী সেখানে স্নান করতেন এবং ওখানে আর একটা গ্রাম আছে, যেই গ্রামটার নাম হচ্ছে ভীমবার। ভীমবার কথাটা এসছে ভীমের ভাণ্ডার থেকে, অর্থাৎ আচ্ছা কীচক রাজার খামার বাড়ি। সেখানে ভীম আসতেন, নিয়মিত সবজি সংগ্রহ করতেন ওখান থেকে। আচ্ছা। এবং সেখানে একটি মৌজা আছে, সেই মৌজাটার নাম হচ্ছে তেঁতুলিয়া মৌজা। আচ্ছা। অর্থাৎ ওখানে প্রচুর পরিমাণে তেঁতুল গাছ ছিল। দ্রৌপদী সেখানে এই নদীতেই স্নান করে ওই কি বলে ওই তেঁতুল গাছের তলায় তার চুল শুকাতেন। সেই জায়গাটা এখনও আছে, চা বাগান হয়ে গেছে, তবে নদীতে এরকম জল নেই। এই চ্যাংড়া নদীতে দ্রৌপদী স্নান করতেন এবং তাকে দেখে কীচক রাজা বিয়ের প্রস্তাব দেন। তারপরে ভীম তাকে বধ করে। এবং এই ধারণাকে মনে রেখে, এই যে কিংবদন্তি, এটাকে স্মরণে রেখে আমাদের বাংলা এবং নেপাল সীমান্তের কোনো এক গ্রামে প্রতি বছর বৈশাখ মাসে একটা মেলা হয়। সেই মেলাটার নাম হচ্ছে কীচক বধের মেলা। এখন ওখানে যাওয়া খুব কঠিন হয়ে পড়েছে, কারণ এই করোনা এবং তাছাড়াও ভারত নেপাল যাতায়াতে অনেকটা রেস্ট্রিকশনও হয়েছে, সে কারণে কেউ যায় না। তবে লোকাল মানুষ, দুপারের লোকাল মানুষেরা সেই মেলাতে পার্টিসিপেট করে। এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। আর এই এলাকাটা, এটা পানিঘাটা মোড় নামে ওই রাস্তাটা উত্তরে চলে গেছে। আচ্ছা, এইদিকে। হ্যাঁ, উত্তরে এই যে ওখান দিয়ে পানিঘাটা এবং দুধিয়া যাওয়া যায়। আর এই এন্টার রিভার বেডটাই দখল হয়ে গেছে। এই যে গাছ, এই যে কনস্ট্রাকশন, এগুলি থাকা হয়েছে, যার ফলে আজকে নদীতে জল নেই। আচ্ছা। এখানে দেখা গেলে পরে দেখা যাবে। আসলে এগুলি ছিল আগে এন্টার রিভার সাইড ছিল কভার্ড উইথ ফরেস্ট। ওকে। এখন সেই ফরেস্ট নেই, যার ফলে জলও নেই। আর কিছু এখানে বিশেষ কিছু নেই, তবে এখানে অপূর্ব দৃশ্য। আগে প্রচুর গাছ ছিল, আজ থেকে 30 বছর আগেও। আর এই নদীর উপরে যে ব্রিজটা, এটা নতুন হয়েছে। আচ্ছা। আজ থেকে 12-14 বছর আগে ব্রিজের গায়ে ফলকে লেখাও হয়তো থাকবে কবে ব্রিজ চালু হয়েছে। ওকে। হ্যাঁ, ব্রিজটা না থাকাকালীন এই জায়গাটার ন্যাচারাল বিউটি অনেক সুন্দর ছিল। এটা ঘটনা যে এই ব্রিজ হওয়াতে এখানে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হয়েছে, কিন্তু না থাকলে প্রকৃতিটা আরো ভালো থাকবে, ভার্জিন থাকবে। এই চ্যাংড়া নদীর তীরে চা বাগান ঘাসা এক গাছের ছায়ায় কিছুক্ষণ ইতিহাস চর্চার পর আমাদের গাড়ি আবার ছুটল আমাদের প্রধান গন্তব্য নকশালবাড়ির উদ্দেশ্যে। আসুন আমরা নকশালবাড়ি যাওয়ার পথে শুনে নিই নকশালবাড়ি সম্বন্ধে কিছু মজার তথ্য। স্মল নকশালবাড়ি কথার অর্থ হচ্ছে নকের মতো শাল গাছ। যেখানে নকের মতো শাল গাছ তো হয় না, অর্থাৎ ছোট শাল গাছ বলা যায়। তার কারণ হচ্ছে এখানে জুম চাষ হতো, ওটা পুড়িয়ে দিয়ে আবার চলে যেত। ওখানে সজারু, তারপরে খরগোশ, কখনো কখনো সাপ, এগুলি থাকতো। 1880 সালে ব্রিটিশরা এখানে একটা হাট তৈরি করে এবং তখন তরাইতে প্রচুর চা বাগান হয়ে গেছে। সেই সমস্ত মানুষের বাজার করার জন্য তো একটা হাটের প্রয়োজন, সে কারণে এই নকশালবাড়ি। কিন্তু আমরা জানি যে এর পাশে অন্যান্য অনেক বড় বড় জোত ছিল। সেই জোতগুলির নাম ঠিক মনে পড়ছে। তার মধ্যে একটা হচ্ছে বড় জোত হচ্ছে গ্রাম হচ্ছে টুকুরিয়া ঝাড় ফরেস্ট। এই সামনেই পড়বে, দেখা যাবে টুকুরিয়া ঝাড় ফরেস্ট। তারপরে এখানে রেল লাইন আসে। হ্যাঁ, 1878-এ। হ্যাঁ, এখান থেকে সেই আসাম বেঙ্গল রেলওয়ে তৈরি হয়। প্রায় 30 মিনিটে নকশালবাড়ি রেলওয়ে স্টেশন ক্রস করে আমরা পৌঁছে গেলাম টুকুরিয়া ঝাড় ফরেস্ট ঘেঁষা একটি ছোট্ট গ্রামে। গ্রামটির নাম ব্যাঙ্গাইজোর।
আমরা পৌঁছে গেলাম নকশালবাড়ির আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে। এখানেই আমরা ক্যামেরাবন্দি করলাম নকশালবাড়ি আন্দোলনের স্মৃতিরক্ষার্থে তৈরি লেনিন, স্ট্যালিন, মাও জেদুং, লিন পিয়াও সহ চারু মজুমদার, সরোজ দত্ত, মহাদেব মুখার্জির মূর্তিগুলি। যেটা আমরা পেলাম না সেটা হলো কানু সান্যালের মূর্তি। সেটা কি আদৌ ছিল না মেনটেন্যান্সের অভাবে নষ্ট হয়ে গেছে, তাও অবশ্য গ্রামবাসীরা বলতে পারলেন না। সময়ের সাথে সাথে স্থানীয় মানুষদের কাছে নকশালবাড়ি আন্দোলন শুধুই ইতিহাসে শোনা সুদূর অতীতের এক অধ্যায় মাত্র। আপনার নাম? নরল সিং। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এইখানটায় আমরা বসে আছি। আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম, আমার মনে হচ্ছিল যে এখানে আরো অনেক মূর্তি ছিল। সেই মূর্তিগুলি নিয়ে একটু বলুন তো, এখন কি কম আছে না বেশি? এখন তো বর্তমান আমরা ছিলাম তখন তো দেখছিলাম যে দুইটাই মূর্তি। হ্যাঁ, দুইটাই মূর্তি ছিল। এখন তো যারা এখন নেতাগুলো মূর্তি আছে আর ওখানটার নাম লিখে লিখে বসে আছে। আর কানুবাবুর মূর্তি ছিল না এখানে? কানুবাবুর মূর্তি তো আমরা এখন বলতে পারি না, তো ওগুলা বলতে পারি না, বলতেও পারি না। তার মানে মূর্তির সংখ্যা কিছুটা কমে গেছে? হ্যাঁ, না কমে যায় নাই, বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। আচ্ছা, কমে যায় না। কানু সান্যালের মূর্তিটা দেখলাম না, ওখানে নেই, থাকা উচিত, কারণ উনিও একজন লিডার এই মুভমেন্টের। অবশ্যই কানুবাবুর মূর্তি তো থাকা উচিত ছিল, সেও তো আপনাদের পাশে ছিলেন। আপনাদের পাশে বলতে কোনো দলমত নির্বিশেষে উনি সাধারণ মানুষের পাশেই থাকতেন, এটা আপনি কি মনে করেন? সেটা তো লক্ষ্য করতে পারি নাই, বলতেও পারি না। যাই হোক, আপনারা পার্টি করেন না, জানেন না? হ্যাঁ, যাই হোক, না, একজন পার্টি করার লোক ছিল, এই মারা গেল। ও আচ্ছা, কি নাম তার? ওরা হলো প্রদীপ মানে বিশ্বাস না কি যেন। ও যাই হোক, ওই যে মাই, ওই যে প্রদীপটা কি টাইটেলটা কি? ও ভদ্র। হ্যাঁ, হ্যাঁ, মারা গেছে। মারা গেল, এই মারা গেল। এখান থেকে টুকুরিয়া ফরেস্ট কত দূর হবে? টুকুরিয়া ফরেস্ট এখানে হ্যাঁ, টুকুরিয়া ফরেস্ট মানে ওইদিকে পড়তেছে, মানে এটা জঙ্গলটা, মানে এটা লম্বা পড়তেছে, তো ওই সব দিকে পড়তেছে। মেন হচ্ছে ওই মাথা। আপনার বাড়ি কোথায়? এই যে বেঙ্গাজিতে। ও, ওই বেঙ্গাজিতে। হ্যাঁ, খুব ভালো, অনেক ধন্যবাদ। নকশালবাড়িতে ঘণ্টাখানেক কাটানোর পর আমাদের হাতে কিছু সময় থাকার দরুন আমরা রওনা দিই পানি ট্যাঙ্কির উদ্দেশ্যে। মূল উদ্দেশ্য ছিল অবশ্যই ভারত নেপাল সীমান্তকে নিজের চোখে একবার দেখা ও লোকাল কিছু মানুষদের সঙ্গে কথা বলে এই জায়গাটা সম্বন্ধে কিছু জানা। আচ্ছা, এখান থেকে কত মিটার গেলে নেপাল? 500 মিটার। আর বিচটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওইটা বিচটা নোম্যান্স ল্যান্ড, ওই পাশে নেপাল, এই পাশে ইন্ডিয়া। আচ্ছা, এখানে টুরিস্টদের ভিড় হয় এই জায়গাটায়? জেনারেলি টুরিস্টরা আসে করতে? টুরিস্টরা খুব একটা আসে না এখানে। আচ্ছা, জেনারেলি পানি ট্যাঙ্কি তো মানে বর্ডার এরিয়ার জন্যই বিখ্যাত। হ্যাঁ, তো টুরিস্টরা বেশি আসে না দেখতে? টুরিস্টরা আসে না এখানে। আচ্ছা, আর এখান থেকে এয়ারপোর্টটা কত দূর? এখান থেকে চন্দ্রগুড়ি, তো ওই ভদ্রপুর নাকি এয়ারপোর্ট? ভদ্রপুর চন্দ্রগুড়িতে যে এয়ারপোর্টটা আছে, হ্যাঁ, এখান থেকে 25-26 কিলোমিটার হবে এখান থেকে এয়ারপোর্টটা। তো নেপাল যাওয়ার জন্য ওই এয়ারপোর্টটা ইউজ করতে হয়? হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে সবচেয়ে কাছে নেপালের কোন শহর রয়েছে? মানে ব্রিজ ক্রস করলে নেপালের কোন শহর আসবে? ব্রিজ ক্রস করলে নেপালের হচ্ছে কাকরভিটা। কোন ভিটা? কাকরভিটা। কাকরভিটা, আচ্ছা আচ্ছা, কাকরভিটা আছে। তারপরে আরেকটু আগালে ধুলাবাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর গেলে বিরাট টাউন আছে, বীরতামোড়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পানি ট্যাঙ্কিতে 1 কাপ গরম চায়ের সাথে টোস্ট বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। সূর্যি মামা তখন অস্ত যাওয়ার পথে। সারাদিন ইতিহাসের হাতছানিতে আমাদের যে কখন মধ্যাহ্নভোজনের সময় পেরিয়ে গেছে আমরা টেরই পাইনি। পেটে তখন ছুঁচোয় ডন মারছে, আর খালি পেটে যেমন আন্দোলন হয় না, তেমনি খালি পেটে ভ্লগটাও করা যায় না। গাড়িতে উঠে জানলাটা নামিয়ে বসে পড়লাম। প্রকৃতির শীতল বাতাস ক্লান্ত শরীরে ছোঁয়া দিতেই কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে টের পাইনি। ঘুম ভাঙল বাড়ির দোরগোড়ায়। এই প্রতিবেদন ধৈর্য নিয়ে দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।